বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার দেওয়ানি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি দেখেন। এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 3 নাম্বার ক্লাস। বের করেন। 3 নাম্বার ক্লাসে আছে 3 নাম্বার প্রশ্ন 10 নাম্বার পেজে 3-এর যে ক, এটা যদি একটু দেখেন যে রিভিউ ও রিভিশনের মধ্যে পার্থক্যগুলো কি কি আলোচনা করুন। তো এর আগে আমরা আসলে আপিল পড়েছি। আপিল হচ্ছে একটা কায়েমি অধিকার। বিচারিক আদালত কোনো সিদ্ধান্ত দিলে সেটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে আপিল করে ওই সিদ্ধান্ত বাতিলের জন্য, পরিবর্তনের জন্য অথবা কি সংশোধনের জন্য। তো এখন প্রশ্ন হলো তাহলে রিভিশন কখন করে আর রিভিউ কখন করে? আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দেখেন তাহলে আপিল তো করে উচ্চ আদালতে, এবং আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসারে আপিল আদালত হলো দুইটা, একটা হলো আপনার জেলা জজ আদালত আর একটা হলো হাইকোর্ট বিভাগ। এখন রিভিশনও করে উচ্চ আদালতে। আপিল যেরকম দুইটা আদালতে করা যায়, রিভিশনও দুইটা আদালতে করা যায়, জেলা জজ আর হাইকোর্ট বিভাগ। এখন রিভিশন আসলে কখন করে? যখন আপিলের বিধান নাই তখন করা যায় রিভিশন। সহজ কথা, যদি আপিলের বিধান থাকে সর্বপ্রথম করতে হবে আপিল। যদি কোনো আদেশ বা ডিক্রির ক্ষেত্রে আপিলের বিধান না থাকে সেক্ষেত্রে করা যাবে কি? রিভিশন। বোঝা গেল? আর আপিলও উচ্চ আদালতে করে, রিভিশনও উচ্চ আদালতে করে। তো তার মধ্যে আপিল ঘটনাগত ভুলের ক্ষেত্রেও করা যায়, আইনগত ভুলের ক্ষেত্রেও করা যায়, কিন্তু রিভিশন করা যাবে শুধু আইনগত ভুল ত্রুটি, শুধুমাত্র আইনগত ভুল ত্রুটি, এরর অফ ল ওকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, মানে আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হতে হবে, সেই ক্ষেত্রেই করা যাবে কি? রিভিশন। বোঝা গেল? তো রিভিউ তাইলে কখন করে? রিভিউ একই কথা, যে যখন কোনো একটা আদেশ বা ডিক্রি যেটার ভিতরে আপিলের বিধান নাই, অথবা আপিলের বিধান ছিল কিন্তু আপিল করে নাই। দুইটা জিনিস, এক হলো আপিলের বিধান নাই, আর একটা হলো আপিলের বিধান ছিল কিন্তু আপিল কি করা হয় নাই, সেই ক্ষেত্রে করা যাবে কি? রিভিউ। আর রিভিউ করতে হয় সর্বদা যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালতে। যদি সহকারী জজ দেয় সহকারী জজের কাছে, যদি যুগ্ম জেলা জজ দেয় যুগ্ম জেলা জজের কাছে। বুঝতে পারছেন? না, আইনগত, আইন এবং ঘটনা। জি, তাহলে আপিলও করে উচ্চ আদালতে, রিভিশনও করে উচ্চ আদালতে, বাট যে রিভিউ এটা করে কোথায়? যে আদালত রায়, আদেশ বা ডিক্রি দিয়েছে সেই আদালতে। এ হলো মূলত মৌলিক পার্থক্য। এরপরে ধারাগত আছে, ইংরেজি প্রতিশব্দগত আছে, অনেক আছে। সো প্রথমে আমরা এই রিভিউ রিভিশনগুলোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমরা একটু পড়ে ফেলি। দেখেন, যদিও জিজ্ঞেস করছে রিভিউ আর রিভিশনের পার্থক্য, বাট আমি এটা অ্যাকচুয়ালি তুলনামূলক আলোচনা করছি তিনটার মধ্যে, আপিল, রিভিশন আর কি? রিভিউ। আপিল, রিভিশন আর রিভিউ। তো সর্বপ্রথম আমরা চলে আসি সংজ্ঞায়। উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের রায়, ডিক্রি বা আদেশ সংশোধন বা বাতিল করার উদ্দেশ্যে মকদ্দমার পক্ষ বা ক্ষতিগ্রস্ত পক্ষ বা সংক্ষুব্ধ পক্ষের উচ্চ আদালতে আবেদন করারই কি বলে? আপিল বলে। আর রিভিশন দেখেন, ন্যায় বিচারের উদ্দেশ্যে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তের আইনগত ভুল ত্রুটি সংশোধন করাকে কি বলে? রিভিশন। আর রিভিউ বলছে কি? রিভিউ হলো একই আদালত বা একই বিচারক কর্তৃক কোনো সিদ্ধান্ত বিচারিকভাবে পুনরীক্ষণ করা। কিভাবে? বিচারিকভাবে। কোন আদালত কর্তৃক? একই আদালত এবং একই বিচারক কর্তৃক। চলে আসি ধারা বা আদেশ। আপিল সম্পর্কে 96 থেকে 112 ধারা দেখছেন? আপিল সম্পর্কে 96 থেকে কত? 112 ধারা এবং 41 থেকে 45 আদেশ পর্যন্ত আলোচনা করা হয়েছে। অপরদিকে রিভিশন সম্পর্কে আলোচনা করেছে কত ধারা? 115 ধারা। রিভিশনের একটা মজার বিষয় হলো রিভিশন কিন্তু কোনো আদেশে নাই। আর রিভিউ দেখেন, রিভিউ আছে 114 ধারা এবং সেই সাথে সাথে কত আদেশ? 47 আদেশ। 114 ধারা, 47 আদেশ। আপনাদের পরীক্ষায় কিন্তু একসাথে 3টা আসবে না, 2টা আসতে পারে, কিন্তু আমরা এখানে তুলনামূলক আলোচনা
করতেছি যে একটার সাথে আর একটার আসলে কি পার্থক্য আছে। জি, তারপরে দেখেন শাকিল ওখানে বেঞ্চের নিচে কোনো ইটি গেছে নাকি তারের? না, ঠিক আছে, তারপর ঠিক আছে। তাহলে দেখেন দায়েরের ক্ষেত্রসমূহ ঘটনাগত বা আইনগত উভয় ক্ষেত্রেই আপিল দায়ের করা যায়। দেখছেন কি কি ক্ষেত্র? ঘটনাগত বা আইনগত। অপরদিকে শুধুমাত্র আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হলে রিভিশন করা যায়। তাহলে রিভিশন কখন করা যাবে? আইনগত ভুলের কারণে যদি কি ব্যাহত হয়? ন্যায় বিচার ব্যাহত হয়। অপরদিকে যদি রিভিউটা দেখেন, নথিতে কোনো করণিক ভুল হলে আন্ডারলাইন কেন? করণিক ভুল, ক্লারিক্যাল মিস্টেক, রথিনের জায়গায় রথীন্দ্রনাথ হয়ে গেছে, বা রথিনের জায়গায় অন্য কিছু হয়ে গেছে, বা নতুন কোনো বিষয়ের উদ্ভব হলেই কেবলমাত্র তখন রিভিউ দায়ের করা যায়। কারণ দেখেন, আইনে নিষেধ না থাকলে রায় ও ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ হলেই আপিল দায়ের করা যায়। আইনে যদি নিষেধ না থাকে তাহলে রায় আর ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ হলে কি করা যায়? আপিল করা যায়। রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করেন আপিলের বিধান না থাকলে। প্রথমত কি থাকবে? আপিলের বিধান থাকবেন, এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হলেই কেবল রিভিশন করা যায়। তাহলে রিভিশনটা কখন করা যাচ্ছে? আপিলের বিধান নাই এবং সেই সাথে সাথে আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হলেই কি করা যায়? রিভিশন। তারপর দেখেন, রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকা সত্ত্বেও আপিল না করলে, আপিলের বিধান না থাকলে বা স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কি করা যায়? রিভিউ করা যায়। এখন যদি বলেন স্যার স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত কি, নাকি? ধন্যবাদ। প্রথমে হলো আগে এই জিনিসটা দেখেন, আপিলের বিধান, রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকা সত্ত্বেও আপিল না করলে, আপিলের বিধান থাকা সত্ত্বেও আপিলের বিধান থাকা সত্ত্বেও আপিল না করলে, মানে আমার আপিল করার কথা 30 দিনের মধ্যে, আমি আপিল করি নাই, তাহলে কি করা যাবে? রিভিউ। আপিলের বিধান না থাকলে, টোটালি আপিলের বিধান নাই, সেই ক্ষেত্রে কি করা যাবে? রিভিউ। আর একটা হলো স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত। এখন আপনার আগে জানা দরকার রেফারেন্স কি। আমরা লিখিত পরীক্ষায় পড়ি নাই, বাট জেনে যাবেন, যদি পরীক্ষায় 5 মার্কের টিকা টিকা দিয়েও দেয়, যাতে অ্যাটলিস্ট লিখে আসতে পারেন। রেফারেন্স সম্পর্কে আলোচনা করেছে দেওয়ানি কার্যবিধির 113 ধারায়, আর আদেশ হলো 46। রেফারেন্স হলো যে যখন কোনো মামলার বিচার হচ্ছে, বিচার করতে করতে একটা এমন একটা আইনগত প্রশ্নের উদ্ভব হয়েছে যে বিচারিক আদালত ওটা সমাধান করতে পারতেছে না, তখন উনি ওই বিষয়ে অভিমত গ্রহণের জন্য রেফারেন্সে পাঠাইতে পারে। অভিমত আর রেফারেন্স একই, রেফারেন্সে পাঠাবে হাইকোর্টের কাছে। 113 ধারা, আদেশ কত? 46। উনি নিজেও পাঠাইতে পারে বা পক্ষগণ আবেদন করতে পারে যে ওনার যেহেতু এমন একটা আইনগত বিষয়ের উদ্ভব হয়েছে, সো এই বিষয়টা হাইকোর্টে পাঠানো হোক রেফারেন্সে। ধারা কত? 113, আর আদেশ কত? 46। বুঝছেন? তাহলে রেফারেন্স এখতিয়ার শুধু আছে কার? হাইকোর্টের। ধারা 113, আদেশ 46। এখন কথা হলো, এখানে বলছে যে স্মল কজ আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত। স্মল কজ আদালতকে, স্মল কজ আদালত হলো এই সিভিল জজ, সিনিয়র সিভিল জজ আর যুগ্ম জেলা জজ, ইনাদের নিয়ে স্মল কজ আদালত গঠিত হয়। স্মল কজ কোর্টস অ্যাক্ট 1887 ওই জায়গায় বলছে, মনে রাখবেন জাস্ট ধারণার জন্য, যে 12,000 টাকা পর্যন্ত মামলা হইলে সিভিল জাজ, তারপরে 20,000 টাকা, 12 থেকে এত টাকা হলে সিনিয়র সিভিল জাজ, সর্বোচ্চ জায়গায় 20-25,000 আছে আর কি, এত টাকার মামলা হলে যুগ্ম জেলা জজ। অর্থাৎ এই 25,000 টাকা বা 20,000 টাকা পর্যন্ত মামলাগুলো রেগুলার দেওয়ানি আদালতে হবে না, এগুলো হবে কোথায়? ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বা স্মল কজ আদালতে। বুঝছেন? আর স্মল কজ আদালতে যখন কোনো মামলা হয়েছে, ওই জায়গায় একটা আইনের প্রশ্ন উদ্ভব হয়েছে, তখন উনি রেফারেন্সে পাঠাবে কোথায়? হাইকোর্টে। হাইকোর্ট রেফারেন্সে যে সিদ্ধান্ত দিছে, হাইকোর্টের রেফারেন্সের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যাবে কোথায়? হাইকোর্টেই। বুঝেন নাই? তাহলে আপিলের বিধান ছিল, করে নাই, রিভিউ করা যাবে। আপিলের টোটালি বিধানই নাই, রিভিউ করা যাবে। আর ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের রেফারেন্সে যে সিদ্ধান্ত, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্ত, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের রেফারেন্স শুনে কে? হাইকোর্ট। হাইকোর্ট যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধে আবার কি করা যাবে? রিভিউ।
আচ্ছা, কার কার শব্দ ফেটে যায়? ফরিদ হোসেনের শব্দ ফেটে যায়, আপনাদেরও কি শব্দ ফেটে যাচ্ছে একটু বলেন। না স্যার। না স্যার, ক্লিয়ার আছে। তাহলে ফরিদ হোসেন ভাই, দোষ আমার না, দোষ আপনার স্পিকারের। কারণ ক্লাস আল্লাহর রহমতে 1100 নিচে এই পর্যন্ত, ইউটিউবে ক্লাস আছে 1100, মানে 1100 বার মাইক্রোফোন নিয়ে আমি কথা বলছি, 1100 বার। এতদিন ফাটে নাই, তো যেহেতু এখন ফাটছে, এই কারণে শিওর হয়ে নিলাম যে ফাটার দায় কি আমার নাকি আপনার স্পিকারের। আপনি স্পিকারের সাউন্ড একটু কমাই দেন, তাইলে ফাটবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি আপিলের বিধান থাকে সর্বপ্রথম করব আপিল। আপিলের বিধান নাই, যদি আইনগত ভুল ত্রুটি থাকে তাহলে করব রিভিশন। আপিলের বিধান নাই, যদি নতুন কোনো বিষয়ের উদ্ভব হয় বা আপিলের বিধান ছিল আপিল করে নাই, তাহলে করব কি? রিভিউ। বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন আদালত। আপিল দায়ের করতে হয় সর্বদা উচ্চ আদালতে, যেমন জেলা জজ বা হাইকোর্ট বিভাগে। রিভিশন দায়ের করতে হয় সর্বদা উচ্চ আদালতে, যেমন জেলা জজ বা হাইকোর্টে। যে আদালত ডিক্রি বা আদেশ প্রদান করেছে সেই আদালতে রিভিউ করা যায়। তাহলে রিভিউ বলেন তো দেখি আপনারা কি পারেন, যে জেলা জজ যদি সিদ্ধান্ত দেয় রিভিউ কোথায় হবে? হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিলে রিভিউ কোথায়? হাইকোর্টে। বুঝছেন? যুগ্ম জেলা জজ দিলে যুগ্ম জেলা জজের কাছে। 6 নম্বরে দেখেন আবেদন ক্রমে ও সউদ্যোগে। আবেদন ক্রমে ও সউদ্যোগে মকদ্দমার পক্ষ বা ক্ষতিগ্রস্ত পক্ষ বা সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে আপিল শুনতে পারে। আন্ডারলাইন করবেন, সউদ্যোগে আদালত আপিল শুনতে পারে না। মানে আদালতের কাছে কেউ আপিল করে নাই, এখন উনি কি নিজে কি আপিল করতে পারবে কিনা? উনি নিজে আপিল করতে পারবে না। বুঝতে পারেছেন? অপরদিকে মকদ্দমার পক্ষের আবেদন ক্রমে, আন্ডারলাইন করেন, পক্ষের আবেদন ক্রমে বা সউদ্যোগে আদালত রিভিশন শুনতে পারে। আচ্ছা, তাহলে মকদ্দমার পক্ষের আবেদন ক্রমে বা সউদ্যোগে আদালত রিভিশন শুনতে পারে। তারপরে দেখেন শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে আদালত রিভিউ আবেদন শুনতে পারে, তবে রায় বা ডিক্রিতে করণিক ভুল হলে 152 ধারার বিধান মতে আদালত নিজ উদ্যোগে রায় রিভিউ করে উক্ত করণিক ভুল সংশোধন করতে পারে। তাহলে রায় বা ডিক্রিতে যদি কি ভুল থাকে? করণিক ভুল থাকে, তাহলে 192 ধারার বিধান মতে আদালত নিজ উদ্যোগে রায় বা রিভিউ 152 ধারার বিধান মতে আদালত নিজ উদ্যোগে রায় রিভিউ করে উক্ত করণিক ভুল সংশোধন করতে পারে। তাহলে আমরা বুঝলাম রায় কি করা যায়, মানে রিভিউ সউদ্যোগেও হতে পারে, আবার আবেদন ক্রমে হতে পারে, রিভিশন সউদ্যোগে হতে পারে, আবেদন ক্রমে হতে পারে, বাট আপিল শুধু আবেদনে। আচ্ছা, তামাদি মেয়াদে আসেন। তামাদি মেয়াদ, তামাদি আইনের 152 ধারার বিধান মতে জেলা জজ আদালত আপিল করার সময় হলো, আন্ডারলাইন করেন, 30 দিন, এবং 156 ধারার বিধান মতে হাইকোর্ট বিভাগে আপিল করার তামাদি মেয়াদ কত দিন? 90 দিন। তাহলে জেলা জজে আপিল করতে হবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। আর হাইকোর্ট বিভাগে 90 দিনে। অনুচ্ছেদ হবে না স্যার? হ্যাঁ, এটা ধারা হবে না, অনুচ্ছেদ লেখেন। 152 ধারা কেটে অনুচ্ছেদ লেখেন, 56 ধারা কেটে অনুচ্ছেদ লেখেন। ধন্যবাদ তপন। কানেকশন দে তো ব্লুটুথ অফ কর। তামাদি আইন 1908 রিভিশন দায়ের, এই এখানে অন লাগা থাকলে কম পাই যাবে। তোর ব্লুটুথ অন কর। কি তো
তামাদি আইন 1908 রিভিশন দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, তবে বিচারিক নজির অনুযায়ী জেলা জজ আদালতের রিভিশন দায়েরের সময় হলো 30 দিন এবং হাইকোর্ট বিভাগের রিভিশনের সময় কত দিন? 90 দিন। বুঝছেন? মানে তামাদি আইন যদি আমরা যখন পড়বো দেখবেন যে ওই জায়গায় শুধু রিভিশনের কোনো অনুচ্ছেদ নাই। তাহলে উচ্চ আদালতের নজিরে বলছে যে আপিলে দায়ের করতে যে সময় লাগবে রিভিশন দায়ের করতেও সেই সময় লাগবে। অপরদিকে দেখেন তামাদি আইনের 173 ধারা অনুযায়ী যে কোনো দেওয়ানি আদালতের রিভিউ দায়েরের সময় হলো কতদিন? 90 দিন। 173 ধারা হবে না, 173 অনুচ্ছেদ লেখেন, অনুচ্ছেদটা লেখেন। জি, অনুচ্ছেদ লেখেন। আচ্ছা, প্রতিকার দেখেন, আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ রিভিশন বা কিছু ক্ষেত্রে বিবিধ আপিল করা যায়। আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে মানে যদি আপিল আদালত কোনো সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধে রিভিউ করা যায়, রিভিশন করা যায়, আর কিছু ক্ষেত্রে কি করা যায়? বিবিধ আপিল। বিবিধ আপিল করা যায় যে আপনার 41 আদেশের 19, 41 আদেশের 21, 41 আদেশের 23 মনে আছে? তাহলে আপিল আদালত কোনো সিদ্ধান্ত দিলে সেটার বিরুদ্ধে রিভিউ করা যায়, রিভিশন করা যায়, বা কিছু ক্ষেত্রে কি করা যায়? বিবিধ আপিল। অপরদিকে এই পাশে দেখেন রিভিশন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় বা লিভ টু রিভিশন করা যায়। আন্ডারলাইন করেন, রিভিশন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কি করা যায়? দ্বিতীয় বা লিভ টু রিভিশন। মানে আমাদের দেওয়ানিতে 2 বার রিভিশন করা যায় কিন্তু 2 বার আপিল করা যায় না। রিভিউ মঞ্জুর হলে উক্ত আদেশের বিরুদ্ধে বিবিধ আপিল করা যায়। রিভিউ যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ করবে বিবিধ আপিল, সংক্ষুব্ধ পক্ষ। আর রিভিউ না মঞ্জুর হলে উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়। মানে আপনি রিভিউ করছেন, আপনার রিভিউ যদি মঞ্জুর হয় তাহলে অপর পক্ষ করবে কি? আপিল। আপনি রিভিউ করছেন, আপনার রিভিউ যদি না মঞ্জুর হয় আপনি করবেন কি? রিভিশন। এই প্যাচ আস্তে আস্তে ছাড়াইতে হবে। জি, ধন্যবাদ। প্যাচ তো অনেক জটিল প্যাচ, সমস্যা নাই, আস্তে আস্তে দেখেন। আপনি তো ওই যে আমাদের আপনি মানে দেওয়ানি সামনে আবার পাবেন, সমস্যা নাই, আপনি আসছেন তো দেওয়ানি শেষ সময়। দ্বিতীয় আবেদন, দ্বিতীয় আপিলের সুযোগ নাই। আন্ডারলাইন করেন, দেওয়ানিতে দ্বিতীয় আপিলের কোনো কি নাই? সুযোগ নাই। 1978 সালে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের বিধান বিলুপ্ত করা হয়। কত সালে? 1978 সালে। দেওয়ানি কার্যবিধির 115(4) ধারায় অনুমতি সাপেক্ষে বা দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে। তার মানে দ্বিতীয় আপিল নাই কিন্তু দ্বিতীয় কি আছে? রিভিশন আছে। অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে, আর দ্বিতীয় রিভিউ এরও কোনো সুযোগ নাই। তাহলে 2 বার শুধু কি করা যায়? রিভিশন। 2 বার আপিল করা যায় না, 2 বার রিভিউ করা যায় না। তো তুলনামূলক আলোচনা করলাম। আসলে এই পার্থক্য মুখস্থের বিষয় না, পার্থক্য জাস্ট ওই সংজ্ঞাগত, ধারাগত, দায়েরগত, দ্বিতীয় আবেদন করা যায় কিনা, প্রতিকার কি, এই টাইপ এই পয়েন্টগুলো মনে রাখলেই যে কোনো পার্থক্য একটার সাথে আরেকটা লেখা যায়। কোনো সমস্যা নেই, সিরিয়াল উল্টে গেলে কোনো সমস্যা নাই। নেন, এই নেন মাইক্রোফোন নেন আগে। স্যার, এই যে রিভিশনের ক্ষেত্রে রায় ও ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকলে রিভিশন করা যায়, এটা স্যার রিভিউ করা যাবে না? কারণ কি এখানে তো ওই কথাটা এখানেও আছে, রিভিউর এখানেও। আবার বলেন, আবার কি বলছেন? আপিলের বিধান না থাকলে। ধন্যবাদ। আপনি জিজ্ঞেস করছেন যে আপিলের বিধান না থাকলে তো রিভিউ করা যায়, রিভিশনও করা যায়, করবো কোনটা? উনি জিজ্ঞেস করছে যে আপিলের বিধান না থাকলে আমরা দেখলাম রিভিশনও করা যায়, আপিলের বিধান না থাকলে রিভিউও করা যায়, তাহলে আমরা করবো কোনটা? হ্যাঁ, এখন ওইটার কথা না, উনি জিজ্ঞেস করছে যে আপিলের বিধান যদি না থাকে, ধরেন একটা আদেশ আপিল অযোগ্য, তাহলে ওটার বিরুদ্ধে রিভিউ করা যায়, রিভিশনও করা যায়, কোনটা করব? এটা আসলে ডিপেন্ড করে, যদি ওখানে আইনগত ভুল থাকে তাহলে করবেন রিভিশন, বুঝছেন?
যদি আইনগত ভুল থাকে তাহলে করবেন কি, রিভিশন। আর যদি এরকম থাকে আইনগত ভুল নাই কিন্তু ভুল ত্রুটি আছে, তাহলে করবেন কি, রিভিউ। আর আইনগত ভুল ত্রুটি থাকলে রিভিউ করা যায়, রিভিউ আগে করলাম, আর রিভিউ না মঞ্জুর হলে তো রিভিশন করা যায়, বুঝছেন? কিন্তু রিভিউ করলে ওই আদালতেই করা যায়, আর রিভিশন করলে কোথায় করতে হয়, উচ্চ আদালতে। রিভিশন করলে করতে হয় উচ্চ আদালতে। আশা করি বিশ্বজিৎ সাহেব উত্তর পাইছেন। আসেন আমরা 3-এর খতে আসি। কোন ক্ষেত্রে এবং কিভাবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারেন? কি কি বলছে? কোন ক্ষেত্রে এবং কিভাবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো তার আগে, এখানে পড়ার আগে আমরা একটু এইভাবে মানে বুঝি, সেটা হলো যে রিভিশনের কোনো সংজ্ঞাও আমাদের দেওয়ানি কার্যবিধিতে দেয় নাই, আপিলের কোনো সংজ্ঞাও দেয় নাই, ইভেন রিভিউয়েরও কোনো সংজ্ঞা দেয় নাই। তাহলে রিভিশনও করে উচ্চ আদালতে, আপিলও করে উচ্চ আদালতে। আপিল করে আইনগত ভুল বা ঘটনাগত ভুলের ক্ষেত্রে, আর রিভিশন করে শুধু আইনগত ভুলের ক্ষেত্রে। এবং আইনগত ভুল থাকলেই হবে না, ওকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, মানে ন্যায় বিচার ব্যাহত হতে হবে, বুঝছেন? এখন আমরা আপিলের ক্ষেত্রে ব্যাপারটা ইজি ছিল, 5 কোটি টাকা পর্যন্ত হলে জেলা জজ কোর্টে আপিল, 5 কোটি টাকার বেশি হলে কোথায়, হাইকোর্টে। এটুকু তো আমরা জানি। এখন তাহলে রিভিশন কোথায় হবে? রিভিশনও 2টা আদালতে করা যায়, একটা হলো জেলা জজ আদালত, আর একটা কি, হাইকোর্ট বিভাগ। তো প্রথমে যেটা মনে রাখবে যে আগে 115(1) বলছে হাইকোর্ট বিভাগের রিভিশন। কত বলেন? 115(1) যে কোনো আপিল অযোগ্য ডিক্রি হলে, কি ডিক্রি, আপিল অযোগ্য ডিক্রি হলে রিভিশন হবে হাইকোর্টে। সহজ কথা, তাতে এই ডিক্রিটা যেই দেখ না কেন, সিভিল জাজ দেখ, সিনিয়র সিভিল জাজ দেখ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ দেখ, আর ডিস্ট্রিক্ট জাজ দেখ, আপিল অযোগ্য ডিক্রি হলেই রিভিশন কোথায়, হাইকোর্ট। ক্লিয়ার? কত ধারায়? 115(1). 115(1). আর আদেশের কথা যদি বলি, আপিল অযোগ্য আদেশ, আদেশটা দিতে হবে জেলা জজকে বা অতিরিক্ত জেলা জজকে। কাকে কাকে? জেলা জজকে বা অতিরিক্ত জেলা জজকে। তাহলে আবার শুনি, 115(1) রিভিশন কোথায়, হাইকোর্টে। কোন কোন রিভিশন? ডিক্রি। ডিক্রি, এই ডিক্রিটা কে দেছে, যেই দেখ না কেন, ডিক্রি হলে রিভিশন কোথায়, হাইকোর্টে। ক্লিয়ার? আর আদেশ যদি হয় আপিল অযোগ্য, কার কার দিতে হবে, জেলা জজ আর অতিরিক্ত। বুঝতে পারছেন? 115(1) শেষ। না, তা কি হলো? হ্যাঁ, ডিক্রি। আপনি ওইভাবে চিন্তা করেন যে ডিক্রি হলে রিভিশন কোথায়, হাইকোর্ট। আর আদেশের কথা যদি বলি, আদেশটা দিতে হবে কার, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। তাহলে রিভিশন কোথায়, হাইকোর্টে। 115(1). 115(1) শেষ। 115(2) বলছে জেলা জজ আদালত রিভিশন, জেলা জজ আদালত। এখন যেগুলা হাইকোর্টে যাচ্ছে না ওইগুলা ছাড়া বাদ বাকি সব হবে জেলা জজের কাছে। তাহলে বাদ বাকি আর কি থাকে, সিভিল জজ, সিনিয়র সিভিল জজ আর যুগ্ম জেলা জজের আদেশ। সিভিল জজ, সিনিয়র সিভিল জজ আর যুগ্ম জেলা জজ যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয়, তাহলে রিভিশন হবে 115(2) কোথায়, জেলা জজ। খুব সহজ। ডিক্রি হলেই কোথায়, হাইকোর্টে। আর আদেশটা কে কে দিয়ে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, কোথায়, হাইকোর্টে। 115(1) শেষ। জেলা জজের কাছে যাবে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ আর যুগ্ম জেলা জজ যদি কোনো আপিলযোগ্য আদেশ দেয়, তাহলে 115(2) কোথায়, জেলা জজ। ঠিক আছে? হ্যাঁ, আর একবার রিপিট হলো। প্রথমে আপনার বোঝা দরকার ডিক্রি আর আদেশ কি। ডিক্রি তো দেয় মামলা বিচার শেষে, নাকি? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কোনটা, সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ, তাই তো? এখন আমরা প্রথম ভাগে বলছি যে ডিক্রি হইলেই রিভিশন কোথায়, হাইকোর্ট। খুব সহজ। আর আদেশের কথা যদি বলি, আদেশটা কার কার দেওয়া লাগবে, জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ। এরা যদি কোনো আদেশ দেয় তাহলে কোথায়, হাইকোর্টে। তাহলে আমরা ডিক্রি ছাড়া এলাম আর আদেশ ছাড়া এলাম 2 জনের, তাহলে আর বাকি 3 জনের আদেশ থাকলো না।
সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ আর যুগ্ম জেলা জজের আদেশ, এই বাকি তিনজনের যে কোনো আদেশ যদি আপিল অযোগ্য হয় তাহলে আপিল করবো কোথায়? জেলা জজ। 115(2) 115 ওনারে বুঝাই আমি, বলেন বলেন। হ্যাঁ, জিজ্ঞেস করছেন যে নিচের তিনজন যদি কোনো ডিগ্রি দেয় তাইলে কি করব? হ্যাঁ, নিচের 15 জন কে, ওই নিচের 3 জন ছাড়া যদি উপরের 2 জনও ডিগ্রি দেয়, আমি তো বলছি ডিগ্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। ডিগ্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। শুধু আদেশের ক্ষেত্রে দেখব উপরের 2 জন আদেশ দিলে হাইকোর্টে আর নিচের 3 জন আদেশ দিলে জেলা জজ। বুঝছেন একটু? তাহলে হাইকোর্টে রিভিশন 115(1) আর জেলা জজের কাছে রিভিশন 115(2) নাকি? এখন যদি জেলা জজ নির্দেশ দেয় যে জেলা জজের হাতে অনেক কাজ, উনি ইচ্ছা করলে ওনার রিভিশন গুলো অতিরিক্ত জেলা জজে বলতে পারে যে তুমি এই রিভিশন গুলো শুনো, এটা হলো 115(3). জেলা জজ ইচ্ছা করলে অতিরিক্ত জেলা জজরে রিভিশন শুনতে দিতে পারে। কততে? 115(3). তাহলে হাইকোর্টের রিভিশন গুলো 115(1), জেলা জজের রিভিশন গুলো 115(2), অতিরিক্ত জেলা জজের রিভিশন গুলো কত? 115(3 নাকি ভাই? এবার শুনেন, সেটা হলো আপনার 115(4) বলছে লিভ টু রিভিশন। 115(4) এর রিভিশনটা হাইকোর্টে। তাহলে হাইকোর্টের রিভিশন 115(1), 115(4). 4 কোনটা? প্রথম আমি জেলা জজের কাছে রিভিশন করছিলাম 115(2)-এ। জেলা জজ যে সিদ্ধান্ত দিয়েছে এটার বিরুদ্ধে আমি সংক্ষুব্ধ, তাহলে আমি দ্বিতীয় রিভিশন করব কোথায়? হাইকোর্টে, 115(4). আমি যদি প্রথমেই হাইকোর্টে যেতাম তাহলে হতো 115(1), আর আগে জেলা জজের কাছে ছিলাম 115(2), জেলা জজের কাছে গেছি 115(2), তারপরে হাইকোর্ট 115(4). বোঝা গেল? আমি আপনাদের একটা প্রশ্ন করি, দেখি সবাই ঠান্ডা মাথায় উত্তর দেন তো, দেখি চিন্তা ভাবনা করে। লোকাল ইনভেস্টিগেশন কোথায় আছে? বলেন। বলবেন যে লোকাল ইনভেস্টিগেশন দেওয়ানি কার্যবিধির কোথাও আছে স্যার, ভালো জায়গায় আছে। লোকাল ইনভেস্টিগেশন আছে 26 আদেশের 9 বিধি, 26 আদেশের 9 বিধি। এখন শুনেন, সিভিল জাজের কাছে আপনি আবেদন করলেন জি ইওর অনার, বাদী হিসেবে আবেদন করছেন জি ইওর অনার, আমারে লোকাল ইনভেস্টিগেশনের জন্য একজন কমিশন নিয়োগ করতে মঞ্জুর হয়, যাতে সে এই বিবাদমান জমিতে গিয়ে মধ্যবর্তী মুনাফা, ক্ষতির পরিমাণ এগুলা সে নিজ চোখে দেখে আসতে পারে। আপনি আবেদন করলেন, সিভিল জাজ আপনার আবেদন নামঞ্জুর করে দিছে যে না, এর বিরুদ্ধে কোনো কমিশন নিয়োগ করা যাবে না এই ক্ষেত্রে। তাহলে 26 আদেশের 9 বিধি একটা আপিল অযোগ্য আদেশ। তাহলে এই আদেশটা দিছে কে? সিভিল জাজ। তাহলে সিভিল জাজ আপিল অযোগ্য আদেশ দিলে রিভিশন করব কোথায়? জেলা জজ। 115(2). জেলা জজ শুনা মিলা ওই লোকাল ইনভেস্টিগেশনের আদেশ দেয় নাই। তাহলে জেলা জজের আদালতে, জেলা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিছে সেটাও আপনার কিসে গেছে? বিপক্ষে গেছে। এখন জেলা জজের রিভিশনে যে সিদ্ধান্ত দিলে এটার বিরুদ্ধে আমি দ্বিতীয় রিভিশন বা লিভ টু রিভিশন করব কোথায়? হাইকোর্টে, 115(4). বুঝছেন? কিন্তু সিভিলরা যদি ডিক্রি দিত, আপিল অযোগ্য ডিক্রি, তাহলে প্রথমে রিভিশনে চলে যেতাম কোথায়? হাইকোর্টে। তখন তো 115(1). বুঝেন? তাহলে হাইকোর্ট বিভাগের রিভিশন 115(1), জেলা জজ আদালতের রিভিশন 115(2), অতিরিক্ত জেলা জজের রিভিশন 115(3), লিভ টু সেকেন্ড রিভিশন বা দ্বিতীয় রিভিশন 115 কত? প্রশ্ন ওই যে করলাম তা তো পারেন নাই। 26 আদেশের 9। আচ্ছা, ওই ঠিকই তো পারেন নাই। আচ্ছা দেখেন তো, এই হলো রিভিশনের অধ্যাপন্ত। এখন রিভিশন নিয়ে একটা মজার বিষয় আছে। বিষয়টা হলো ওই সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এবং দেওয়ানি কার্যবিধির 115 ধারায় রিভিশনের ক্ষেত্রে পিকুনিয়ারি জুরিডিকশন রিলেটেড কিছু বলে নাই।
এই দুই আইন যদি আমরা বিশ্লেষণ করি, রিভিশনের ক্ষেত্রে দেখবো আদেশ বা ডিক্রি দিয়েছে কোন আদালত। এ জায়গায় মূল্যমান 1 কোটি নাকি 5 কোটি, ইট ডাজেন্ট ম্যাটার, বুঝছেন? এই আর্থিক মূল্যায়ন এটা নির্ভর করে কোন ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে। বাট মজার বিষয় হলো উচ্চ আদালতে মানে হাইকোর্ট বিভাগের পরীক্ষা যখন আপনারা দিবেন, ওই জায়গায় আবার সুট ভ্যালু ম্যাটার করে রিভিশনের ক্ষেত্রেও। মানে রিভিশনের ক্ষেত্রে যদি বলছে যে যদি কোনো ওই ডিক্রির মূল্যমান 5 কোটি টাকার বেশি হয় তাহলে রিভিশন হবে হাইকোর্টে, আর 5 কোটি টাকা পর্যন্ত হলে রিভিশন হবে জেলা জজ আদালতে। এখন আপনাদের কনফিউজ করে দিলাম, তাহলে বলতে পারেন স্যার আমরা পড়বো কোনটা? ভাই আমরা এই আইনে যা আছে তাই পড়বো, 115-তে যা আছে তাই, আমাদের কেস রেফারেন্সের দরকার নাই। 115 বিশ্লেষণ করলে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আদেশ দিলে হাইকোর্টে বা কোনো ডিক্রি দিলে হাইকোর্টে, আর সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ আদেশ দিলে কোথায়? জেলা জজের কাছে। জেলা জজ ইচ্ছা করলে কোনো রিভিশন শোনার জন্য আদেশ দিতে পারে কারে? অতিরিক্ত জেলা জজরে। আর জেলা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন করব কোথায়? হাইকোর্ট বিভাগে 115(4)। ক্লিয়ার? এবার একটু পড়ি আসেন। রিভিশন অর্থ হলো ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন সিদ্ধান্তের আইনগত ভুল ত্রুটি সংশোধন। দেখছেন কোন ধরনের ভুল ত্রুটি সংশোধন? আইনগত। শুধুমাত্র আইনগত ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবে 115 ধারায় রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত ধারায়? 115 ধারায়। চলে আসি রিভিশন দায়েরের কারণ। দেওয়ানি কার্যবিধির 115 ধারায় বক্তব্য উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বলা যায় নিম্নোক্ত কারণে রিভিশন করা যাবে যদি ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান না থাকে। দেখছেন, যদি আপিলের বিধান না থাকে, নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধন করার জন্য উক্ত আইনগত ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার কি হলে? ব্যাহত হলে। শুধুমাত্র আইনগত ভুলের ক্ষেত্রে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে না, বরং উক্ত আইনগত ভুল ত্রুটি দ্বারা যদি ন্যায় বিচার ব্যাহত হয় কেবলমাত্র তখনই আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। হ্যাঁ, গুরুত্ব খুব সহজ। সেটা হলো যে আইনগত ভুল ত্রুটি হলে হবে না, সেই সাথে সাথে কি হবে? ন্যায় বিচার ব্যাহত হইতে হবে। আচ্ছা, রিভিশন আবেদনকারী বা যিনি রিভিশন করতে পারে, দেখেন দেওয়ানি কার্যবিধি 1908-এর 115-এর উপধারা 1 ও 2 হতে বোঝা যায় যে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে বা রিভিশন আদালত গোল দিবেন নিজ উদ্যোগে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে সংক্ষুব্ধ পক্ষের আবেদন ক্রমেও পারে, আবার কি নিজ উদ্যোগেও পারে। চলে আসেন যে আদালতে রিভিশন করা যায়। দেওয়ানি কার্যবিধির 115 ধারা অনুযায়ী গোল দিবেন 2টি আদালতে রিভিশন করা যায়। কয়টা আদালত? 2টা আদালত। কি কি দেখেন? হাইকোর্ট বিভাগ 115(1) আর জেলা জজ আদালত 115 কত? 2। চলে আসেন হাইকোর্ট বিভাগের রিভিশন। দেওয়ানি কার্যবিধির 115(1) ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। সহকারী জজ, এই জায়গায় এখন সহকারী জজের জায়গায় কি লিখবেন? সিভিল জজ। আর সিনিয়র সহকারী জজের জায়গা কি হবে ভাই? সিনিয়র সিভিল জজ। তাহলে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদানকৃত যে কোনো আপিল অযোগ্য ডিগ্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে সর্বদা কোথায়? হাইকোর্টে। আপিল অযোগ্য বলছে, দেখছেন? এই ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান কোনো বিষয় না। এছাড়া জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রদত্ত আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? হাইকোর্টে। এই ডিগ্রিটা কে দিছে, সরি আদেশটা কে দিছে? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কর্তৃক আপিল অযোগ্য কি আদেশ। তাহলে ডিগ্রি হইলে কে কে দিচ্ছে? জি হ্যাঁ। এখন বলতে পারেন যে স্যার যদি জেলা জজ অতিরিক্ত জেলা জজ ডিগ্রি দেয় তাহলেও কোথায়? হাইকোর্টে। এই জায়গা যদিও লেখা নাই, বাট পড়ে নেবেন যে জেলা জজ সাধারণত ডিগ্রি দেয় কখন? আপিলে। আপনি সিভিল জজ একটা ডিগ্রি দিছে, আপিল করছেন জেলা জজের কাছে, জেলা জজেরও ডিগ্রি দিছে, এখন এই ডিগ্রির বিরুদ্ধে তার আপিল করা যায় না, হবে কি? রিভিশন। দেখেন, এসব ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে অথবা হাইকোর্ট বিভাগ নিজ উদ্যোগে উপযুক্ত ক্ষেত্রে নথি তলব করতে পারে
এবং যদি দেখা যায় যে ন্যায় বিচারে ব্যত্যয় ঘটিয়ে উক্ত ডিক্রি বা আদেশে আইনগত ভুল করা হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ উক্ত ডিক্রি বা আদেশ সংশোধনের আদেশ দিতে পারবেন অথবা উপযুক্ত আদেশ দিতে পারবেন। জি, আপিলযোগ্য ডিক্রি মাথায় কিছু না আসার দরকার নাই, জাস্ট মনে রাখেন আপিলযোগ্য ডিক্রি। মাথায় আর কত কিছু নেবেন, চুল যে আছে এই তো ভালো। আপিলযোগ্য ডিক্রি যেরকম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিক্রি, আপিলযোগ্য ডিক্রি যেরকম সোলে ডিক্রি, বুঝছেন? হ্যাঁ, আপিলযোগ্য ডিক্রি যদি আপিল আদালত কোন ডিক্রি দেয় সেটাও কি আপিল অযোগ্য। এই তো। এখন আমরা চলে আসি জেলা জজ আদালতের রিভিশন। দেওয়ানি কার্যবিধির 115(2) ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে জেলা জজ আদালতে রিভিশন করা যায়। আর যারা ফাঁকি ঝুঁকি দেবেন, সময় কম, বলবেন যে হাইকোর্ট ব্যতীত অন্যান্য যে রিভিশন আছে সব রিভিশন হবে কোথায়? জেলা জজ আদালতে। আর জেলা জজ আদালতে যে রিভিশন আছে সব হবে কোথায়? হাইকোর্টে। সময় কম, লেখাও শেষ, ব্যাখ্যা দেওয়া লাগলো না। উনি, স্যার আপনি তো বড় মানুষ, সবই বোঝেন, আপনার ব্যাখ্যা দিয়ে বোঝানোর ধৃষ্টতা আমার নাই, এই রিভিশন এই জায়গা করা যায়। আচ্ছা, তাহলে দেখেন, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, অ্যাকচুয়ালি তো সহকারী জাজ হবে না, কি হবে? সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত কোন আপিল অযোগ্য আদেশ, কি বলেন? আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে সর্বদা কোথায়? জেলা জজ আদালত। এসব ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে অথবা জেলা জজ নিজ উদ্যোগে উপরোক্ত ক্ষেত্রে নথি তলব করতে পারে, এবং যদি দেখা যায় যে ন্যায় বিচারে ব্যর্থ ঘটিয়ে উক্ত আদেশে আইনগত ভুল করা হয়েছে, তখন জেলা জজ আদালত আদেশ সংশোধনের আদেশ দিতে পারবেন অথবা উপযুক্ত আদেশ দিতে পারবেন। এছাড়া দেখেন, এছাড়া 115(3) ধারা অনুসারে জেলা জজের অনুমতি সাপেক্ষে অতিরিক্ত জেলা জজের রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখছেন, তাহলে অতিরিক্ত জেলা জজেরও রিভিশন ক্ষমতা আছে কততে? 115(3)। 115(1) আছে হাইকোর্ট বিভাগের, 115(2) আছে জেলা জজের, অতিরিক্ত জেলা জজের কত? 115(3). এবার আমরা চলে আসি দ্বিতীয় রিভিশন বা লিভ টু রিভিশন বা অনুমতি সাপেক্ষে রিভিশন। দেওয়ানি কার্যবিধির 115(4) ধারায় দ্বিতীয় রিভিশন বা লিভ টু রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। লিভ টু মানে হলো অনুমতি সাপেক্ষে। ভাই, বিষয়টা হলো, আপনি যদি প্রথমটা কিন্তু লিভ টু রিভিশন না, হাইকোর্টে যে প্রথমটা 115(1), ওই জায়গায় আমার অনুমতি লাগবে না, ওই জায়গায় অধিকার বলেই করা যায়। আর লিভ টু রিভিশন মানে হলো অনুমতি সাপেক্ষে। ধরেন আপনারা আমার ছাত্র এই জায়গা পড়েন, আপনারা এই জায়গায় ঢুকলে, এই যে ঈদে ঢুকতেছেন, জুমে ঢুকতেছেন বা দরজা দিয়ে ঢুকতেছেন, আমার কিন্তু অনুমতি নেওয়ার দরকার নাই, আগে আমার অনুমতি দেওয়া কি আছে, যেহেতু আপনার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। নতুন কেউ যদি পড়তে আসে, ধরেন আমার সাথে কথা হয় নাই, তাহলে সে কি সরাসরি ঢুকে এসে বসবে? সে কি বলবে? আসতে পারি। তখন আমি যখন অনুমতি দিব, তখন না এসে উনি এই জায়গা বসবে। বুঝতে পারছেন? তাহলে লিভ টু শব্দের অর্থ কি? অনুমতি। জি। তো দেওয়ানি কার্যবিধির 115(4) ধারায় দ্বিতীয় রিভিশন বা লিভ টু রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 115(4) ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন বা লিভ টু রিভিশন দায়ের করা যায়। 115(2) ধারা অনুযায়ী জেলা জজ কর্তৃক রিভিশন ক্ষমতা প্রয়োগে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন বা অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করা যায়। তাহলে প্রথমে যে রিভিশনটা আপনি করছিলেন কোথায়? জেলা জজের কাছে। জেলা জজ যে সিদ্ধান্ত দিয়েছে সেটার বিরুদ্ধে আপনি কি অ্যাগ্রিভড, সংক্ষুব্ধ, সেটার বিরুদ্ধে যাচ্ছেন কোথায়? হাইকোর্টে। অনুমতি সাপেক্ষে রিভিশন কত? 115(4). দ্বিতীয়বার রিভিশন করলে অনুমতি লাগে। জি। তবে যে ক্ষেত্রে, এই যে দেখেন, তবে যে ক্ষেত্রে প্রথম রিভিশনই দায়ের করা হয়েছে হাইকোর্ট বিভাগে, সেই ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন দায়ের করার আর কোনো সুযোগ নাই। দেখছেন, প্রথম রিভিশনই করছেন কোথায়? হাইকোর্টে। তাহলে দ্বিতীয় রিভিশন কোন জায়গায় করবেন? যেমন আপিল অযোগ্য ডিক্রি বা জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রদত্ত আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে দ্বিতীয় রিভিশনের সুযোগ নেই। কেন নেই? কারণ ওই রিভিশনগুলো প্রথমেই তো চলে যায় কোথায়? হাইকোর্টে।
কি রকিবুল সাহেব, বোঝা গেল? তাহলে আমরা দেখেন একবারে বুঝে নিলাম। এই জিনিস যদি একা একা বুঝতে যাইতেন বেশ জটিল ব্যাপার। হাইকোর্টের রিভিশন 115(1), জেলা জজের রিভিশন 115(2), অতিরিক্ত জেলা জজের রিভিশন 115(3), লিফট টু রিভিশন 115(4। কোথায় বুঝেন নাই বলেন, না হলে খাবেন মায়ের, বলেন। ওকে নিয়ে আসেন আপনাদের। সে আমার আরিফ সাহেব কোথায়? ও ঢাকা নাকি? রিটের রায়ের জন্য ঘুরে বেড়াচ্ছে। রিট আপনাকে শেষ করে ফেলাবে। দেখবেন কি রিটেও সিদ্ধান্ত আসে নাই, আবার আর এক লিখিত পরীক্ষাও চলে আসছে। তাহলে রিভিশন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, বলেন। আমরা একটু 2 মিনিটের বিরতি, তারপরে এর পরের অংশে চলে যাচ্ছি ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে তাহলে আপিল বিভাগে রিভিশন করার বিধান নাই। না ভাই, রিভিশনাল এখতিয়ার আছে 115 ধারার বিধান অনুসারে মাত্র 2টা আদালতের। সে 2টা আদালত হলো কি কি? জেলা জজ আর হাইকোর্ট বিভাগ। আমরা এর পরের প্রশ্নটা দেখিয়ে আসেন। সোলে ডিক্রির কোন পক্ষ কি আপিল হবে? আপিলের মাধ্যমে ওই ডিক্রিকে চ্যালেঞ্জ করতে পারে। প্রথমত আমার জানা দরকার সোলে ডিক্রি কি। উভয় পক্ষ আপস মীমাংসার মাধ্যমে আদালতের কাছ থেকে যে ডিক্রি পেয়ে থাকে সেটাকে কি বলে? সোলে ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি বা কনসেন্ট ডিক্রি। এখন কথা হলো যে সোলে ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যাবে কিনা। সাধারণত 96(3) ধারায় বলেছে যে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, বলাই আছে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। একটু পড়ি দেখেন। পক্ষগণের সম্মতি বা আপোষের উপর ভিত্তি করে আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তকে আপোষমূলক ডিক্রি বা সোলে ডিক্রি বা কনসেন্ট বা কম্প্রোমাইজ ডিক্রি বলে। দেওয়ানি কার্যবিধি 1908 এর আন্ডারলাইন করবেন। 96(3) ধারায় বলা হয়েছে যে পক্ষগণের সম্মতির দরুন আদালত কোনো ডিক্রি প্রদান করলে উক্ত ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না। তাই বলা যায় সোলে ডিক্রির কোনো পক্ষ আপিলের মাধ্যমে উক্ত ডিক্রিকে কি করতে পারবে না? চ্যালেঞ্জ করতে পারবে না। তবে যদি এরকম হয় যে মকদ্দমার উভয় পক্ষ সোলে ডিক্রির ব্যাপারে একমত হলেও আদালত ডিক্রি দিতে অস্বীকৃতি জানিয়ে কোনো আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দেওয়ানি আদালতে দেওয়ানি কার্যবিধির 43 এক বিধি অনুসারে উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারেন। বুঝেন নাই? একটু বুঝাই শুনেন। বাদী বিবাদী একমত, আদালতে জানাইছে, আদালত ডিক্রি দিয়ে দিছে সোলে ডিক্রি, এটার বিরুদ্ধে আপিল করা যায় না। বাদী বিবাদী একমত, আদালতে পৌঁছে আদালত আদেশ দিছে না সোলে ডিক্রি আমি দেব না, এই আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। সবাই একমত হলে, পক্ষ একমত, আদালতও একমত, সোলে ডিক্রি দিছে, এটার বিরুদ্ধে আপিল করা যায় না। পক্ষ একমত কিন্তু আদালত একমত না, এই যে আদেশটা দিল এটার বিরুদ্ধে 43 আদেশের এক বিধি অনুসারে আপিল করা যায়। বিবিধ আপিল। বুঝেন নাই রবিউল সাহেব? বুঝছেন? এছাড়া আদালত কর্তৃক প্রদত্ত সোলে ডিক্রির বিরুদ্ধে সংযুক্ত পক্ষ দেওয়ানি কার্যবিধির গোল দেবেন 115 ধারায় উচ্চ আদালতে রিভিশন করতে পারে। সোলে ডিক্রির বিরুদ্ধে একমাত্র প্রতিকার হলো রিভিশন। উচ্চ আদালতে কি? রিভিশন। এখন আপনি যদি এই প্রশ্ন মুখস্থ করেন তাহলে আপনি বোকা। আমি তো এমনি বুঝি সোলে ডিক্রি একটু আলোচনা করবো, এই জায়গায় আরো ভালোভাবে আপনি লিখতে পারেন যে সোলে ডিক্রি সম্পর্কে আলোচনা করছে 23 আদেশের 3 বিধিতে। এই শিল্পী বুঝছেন কিনা? সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় বলেন? যায় না। তবে পক্ষরা একমত, আদালত যদি সোলে ডিক্রি না দেয়, যদি অস্বীকৃতি জানিয়ে আদেশ দেয়, ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। জি, আমরা চলে আসি ঘটনার বর্ণনা। দেখেন, একটি জমি বাবদ সত্য ঘোষণার দাবিতে কামাল সহকারী জজ আদালতে মামলা করলো। কি চাইছে? সত্য। আদালত মামলাটি এই কারণে খারিজ করে যে কামাল তার সত্যের যথাযথ দলিল দাখিল করতে পারেনি। আদালত মামলাটা খারিজ করে দিছে
যে কামাল সত্যের মামলা করলেও সত্যের কোনো দলিল সে দেখাতে পারেনি, পরে কামাল দলিলটি সংগ্রহ করে। বিচার্য বিষয়, এক্ষেত্রে কামালের প্রতিকার কি তা আলোচনা করতে হবে। এ হলো কথা। তাহলে আমরা সমস্যামূলক প্রশ্ন উত্তর করি কয় ধাপে বলেন? 4 ধাপে। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা আর একটা কি সিদ্ধান্ত। তো আমরা আইনগত পর্যালোচনায় আসি। দেখেন, আলোচ্য অংশে সত্য ঘোষণার মামলায় কামাল সত্যের দলিল যথাযথভাবে দাখিল না করায় সহকারী জজ আদালত তার মামলা খারিজ করে দেয়। আলোচ্য ঘটনা অনুযায়ী সত্যের দলিল মামলার বিচারে উপস্থিত করা যায়নি অথবা তা আদালতে উপস্থাপন করা যায়নি, এরূপ ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিচারিক আদালতে রিভিউর আবেদন করতে পারে। যেহেতু সত্যের দলিল দাখিল না করায় কামালের মামলা খারিজ হয়েছে, তাই উপযুক্ত বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে যথাযথ প্রতিকার পাবে বলে আমি মনে করি। অন্যদিকে আলোচ্য অংশ হতে বোঝা যাচ্ছে মামলাটি বিচারের পর্যায়ে তথা শুনানির পর খারিজ করা হয়েছে, সুতরাং এরূপ খারিজ আদেশ ডিক্রি হিসেবে গণ্য, তাই কামাল আপিলও করতে পারে। অতএব কামালের প্রতিকার হলো, এই যে দেখেন 47-এর বিধি 1 অনুযায়ী বিচারিক আদালতে কি করতে পারবে? রিভিউ করতে পারবে অথবা কি করতে পারবে? আপিল করতে পারবে। সুতরাং কামাল উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে রিভিউ অথবা আপিল করতে পারে। রিভিউ লেখেন আর না লেখেন, আপিল বলে দিবেন যে খারিজ যেহেতু করছে ধরে নেওয়া হবে এই খারিজটা হচ্ছে যে শুনানির পরে খারিজ, তো এই ক্ষেত্রে সে কি করতে পারে? আপিল করতে পারে। উমাতে চলে আসি। উমা, ঢাকা জেলার প্রথম সহকারী জজ আদালত একটি সত্তর মামলার পলাশের আর্জি সংশোধনের দরখাস্ত খারিজ করলে তার বিরুদ্ধে পলাশ জেলা জজ ঢাকা বরাবর একটি দেওয়ানি রিভিশন করেন। উক্ত রিভিশনও খারিজ হয়। তাহলে এখানে একটা বিষয় দেখেন, আর্জি সংশোধনের দরখাস্ত দেয় 6/17-তে, 17-এর আবেদন খারিজ করছে, খারিজ করার পর রিভিশন করছে কোথায়? জেলা জজ। জেলা জজ রিভিশন খারিজ করে দিছে, তাহলে দ্বিতীয় রিভিশন করবে কোথায়? হাইকোর্টে। আইনগত পর্যালোচনা দেখেন, সহকারী জজ কর্তৃক আর্জি সংশোধনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুরের বিরুদ্ধে আপিল করা যায় না, কারণ 6/17 বিধির অধীন আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুর হলো একটা আপিলযোগ্য আদেশ। তবে দেওয়ানি কার্যবিধি 1908-এর 115(2) ধারা অনুযায়ী আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন দায়ের করা যায়। আলোচ্য অংশে পলাশ জেলা জজ আদালতে রিভিশন দায়ের করলেও জেলা জজ তা খারিজ করে দেয়। দেখছেন, এই যে জেলা জজ আদালতে যে রিভিশনটা করলো, এটা কততে করলো? 115(2) কি করে দিছে? খারিজ করে দিছে। এক্ষেত্রে পলাশ হাইকোর্ট বিভাগে দ্বিতীয়বারের মতো রিভিশন বা লিভ টু রিভিশন করতে পারবে। লিভ টু রিভিশন কততে? 115(4). সংক্ষুব্ধ পক্ষ হিসেবে পলাশ ধারা 115(4) অনুযায়ী জেলা জজের রিভিশনের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের রিভিশন দায়ের অনুমতি প্রার্থনা করে আবেদন করতে পারে। সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ অনুমতি মঞ্জুর করলে পলাশ হাইকোর্টে দ্বিতীয়বারের মতো রিভিশন বা লিভ টু রিভিশন করতে হবে। সিদ্ধান্ত, সুতরাং পলাশ দেওয়ানি কার্যবিধির 115(4) ধারায় হাইকোর্ট বিভাগে লিভ টু রিভিশন বা দ্বিতীয় রিভিশন করতে পারে। বুঝছেন? যদি আসল রোগ ধরতে পারেন ওষুধ দেওয়া সহজ, আর রোগ যখন ধরেন নাই তখন এক গাদা লিখতে হবে যে একটাই তো কাজ হবে। হ্যাঁ, আমরা এবার দেওয়ানি আপিল লেখাও শিখব। গতকাল এর আগের দিন গ্রুপে কে যেন বলেছেন যে স্যার মুসাবিদার জন্য আলাদা ক্লাস নেবেন না। মুসাবিদা তো আমরা পড়তে পড়তে একেবারে হাফেজ হয়ে যাচ্ছে, যে আজকেও মুসাবিদা আছে। হ্যাঁ, রূপী কি প্রশ্ন আছে বলেন? কেউ কথা বলবেন না, একজন প্রশ্ন করতেছে, শুনেন কি প্রশ্ন আছে। রূপী বলেন। হ্যালো। যে মানে হাইকোর্ট বিভাগের রিভিশনের সময় সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ ওনারা একবার বলছে হাইকোর্টে রিভিশনের জন্য মানে হাইকোর্টে রিভিশন করবে, আবেদন করবে। আবার জেলা জজের এখানে এসে বলছে যে সেম সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ ওরা আবার হাইকোর্টে রিভিশন করবে। এখন দুই জায়গায় রিভিশন করবে, জিনিসটা কনফিউশন, বুঝতে পারিনি। আপনি যেটা বুঝতে পারেন নাই এক জায়গায় দেখেন, এই কারণে আমি বোঝানোর পরেও আপনি বুঝেন না, একা একা পড়লে কিভাবে বুঝতেন? এক জায়গায় লেখা আছে আপিল জেলা সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত আপিল অযোগ্য ডিক্রি।
আর এক জায়গায় আছে আপিল অযোগ্য আদেশ, এটা ভালোভাবে দেখেন। এক জায়গায় আছে আপিল অযোগ্য কি ডিক্রি, লেখা হুবহু এক, লেখা হুবহু এক। ওনার মাথায় ঢুকতেছে না, ভাবছে যে দুই জায়গা তো একই লেখা, তাহলে একটা জেলা জজের কাছে যাচ্ছে, একটা কেন হাইকোর্টে যাচ্ছে। আমি আপনারে দেখাই, দাঁড়ান স্ক্রিনে আনি, এই যে দেখেন, এই দেখেন, এই রুপি, এই যে দেখেন রুপি যে প্রশ্ন করছেন, এই যে 115 সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত আপিল অযোগ্য ডিক্রি, এই যে আপিল অযোগ্য ডিক্রি। এখন উনি আবার ভাবছে কি যে এই জায়গাও তো একই লেখা, এই যে দেখেন 115(2)তে যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত যে কোনো আপিল অযোগ্য আদেশ, ওই জায়গা ছিল কি ডিক্রি, আর এই জায়গা হলো আপিল অযোগ্য আদেশ। বুঝছেন রুপি? স্যার বুঝছি স্যার, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার লিভ টু রিভিশনে যে পড়াইছেন একদম শেষের দিকে, মানে যে তবে তবে যে ক্ষেত্রে প্রথম ডিভিশন দায়ের করা হয়েছে হাইকোর্ট বিভাগে, সেক্ষেত্রে দ্বিতীয় ডিভিশন দায়ের করা আর কোনো সুযোগ থাকবে না। যেমন আপিল অযোগ্য ডিগ্রি বা জেলা জজ, অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রদত্ত আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে দ্বিতীয় ডিভিশনের সুযোগ নেই। প্রশ্ন কি? হ্যালো হ্যাঁ, আপনার প্রশ্নটা কি এটা তো বুঝলাম, বাট প্রশ্নটা কি? স্যার, এই লাইনটা মানে এই লাইনটা তো বুঝতে পারছি না যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ কর্তৃক আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে মানে রিভিশনের সুযোগ নাই। আবার আগে কেন নাই বললাম তাই? যে- হ্যাঁ স্যার। শুনেন, এক হলো জেলা জজ যে কোনো আদেশ দিছে, রিভিশন আদালত হিসেবে আদেশ দেয় নাই, আদেশটা সে অন্য কোনো ভাবে দিছে, সেই আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হয় কোথায়? হাইকোর্টে। সেই আদেশের বিরুদ্ধে সরাসরি রিভিশন হচ্ছে হাইকোর্টে। আর যখন হাইকোর্টে আপনি সরাসরি গেলেন ওই আদেশের বিরুদ্ধে, তাহলে আপনি দ্বিতীয় রিভিশন কোথায় করবেন? দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে নাই। কিন্তু যদি প্রথম রিভিশনটা হতো জেলা জজের কাছে, তখন সেই রিভিশনে কোনো সিদ্ধান্ত দিলে লিভ টু রিভিশন করা যেত কোথায়? হাইকোর্ট বিভাগে। তাহলে এই রুপির মাথায় যেটা ঢুকতেছে না সেটা হলো যে স্যার একবার বলেন যে জেলা জজের কাছ থেকে যে রিভিশন হাইকোর্টে করা যাচ্ছে, আবার এই জায়গা দ্বিতীয় রিভিশন করা যাচ্ছে না, অর্থ কি? দ্বিতীয় রিভিশনের থিওরি খুব সিম্পল, যে জায়গায় প্রথম রিভিশন হয়েছে আমার জেলা জজের কাছে, সেই জায়গায় দ্বিতীয় রিভিশন করা যাবে কোথায়? হাইকোর্টে। কিন্তু যে জায়গায় প্রথম রিভিশনই চলে গেছে কোথায়? হাইকোর্টে, সেই জায়গায় দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই। ডিক্রির ক্ষেত্রে প্রথম রিভিশন কোথায় যায়? হাইকোর্টে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি কোনো আদেশ দেয়, সেই ক্ষেত্রে প্রথম রিভিশন কোথায় যায়? হাইকোর্টে। আপনার মাথায় যদি না ঢুকে কাইন্ডলি এই ক্লাসটা আরেকবার করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। স্যার বুঝতে পারছি। না, আরেকবার ক্লাস করলে আরো ক্লিয়ার হবে কনসেপ্ট। আচ্ছা, আপিলের মেমো আসেন। থেমে যান, থেমে যান। দেওয়ানি আপিল মকদ্দমার মেমো। মেমো কেন বললাম? মেমো শব্দের অর্থ কি? মেমোরান্ডাম। হ্যাঁ, দেখেন মোকাম ঢাকার জেলা জজ আদালত ঢাকা, বা আপনি এভাবে লিখতে পারেন যে বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকা। ও ঢাকার কেটে বিজ্ঞ লেখেন, মোকাম বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকা, বিজ্ঞ লেখেন, বিজ্ঞ। ঢাকার আছে না, ওইটুক কেটে বিজ্ঞ লেখেন, বিজ্ঞ। দেওয়ানি আপিল নাম্বার ... 2013। এই জায়গায় আমরা আপিল নাম্বার দিব না, কারণ আপিল নাম্বার তো ফেলবে আদালত। সাবিনে ইয়াসমিন স্বামী রহমতুল্লাহ এত 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 পক্ষে আমমুক্তার, মানে আমি আপিলের ক্ষমতা আরেকজন রে দিছি। কারে দিছি? রহমতুল্লাহ রে। সাবিনে ইয়াসমিন ওনার আমমুক্তার নামা ক্ষমতা দিছে কারে? রহমত সাহেব রে... বাদী আপিলেন্ট, মানে তিনি এই মামলার বাদী এবং এই দরখাস্তের কি? আপিলেন্ট। আর যদি আমি আমমুক্তার না দিতাম, তাহলে সাবিনে ইয়াসমিনের ওই জায়গায় হতো ... বাদী আপিলেন্ট। বুঝা গেল? বনাম মাহতাব হক পিতা আব্দুল হক ... বিবাদী রেসপন্ডেন্ট। যারা আপিল করে তারে কি বলে? আপিলকারী।
আর যার বিরুদ্ধে আপিল করে তারে বলে রেসপন্ডেন্ট, বাংলায় কি বলে? প্রতিবাদী। প্রতিবাদী। মকদ্দমার তায়েদাত, তায়েদাত যারা বুঝেন না, চুলকানোর দাঁত না, কিন্তু তায়েদাত মানে হলো মূল্য, 2,80,000 টাকা। আর আপিল মকদ্দমার তায়েদাত হবে, ওই যে আবার বলবেন যে ওটা তায়েদাত, এটা তায়েদাত কে? তায়েদাদি, তায়েদা, হ্যাঁ বানান ভুল, তায়েদাত 2,80,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা পক্ষ লিখলাম, কেমন আছেন? পক্ষ লিখলাম, তারপরে কি লিখলাম? তায়েদাত। আচ্ছা, এখন দেখেন এই আপিলের যে মানে আপিলের যে বিষয়টা, এই বিষয়টা একটু বিস্তারিত লিখতে হয়। মানে সরাসরি এত ধারায় আপিল এই কথা লিখলে হবে না যে বিচারিক আদালত অমুক তারিখে এত নাম্বার মামলায় ডিক্রি দিছিল, সেই ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে আপিল দায়ের প্রসঙ্গে, বুঝছেন? শুধু বললে হবে না যে আপিলের আবেদন। আপিলের বিষয়টা একটু বিস্তারিত লিখতে হয়, যে কোন জায়গার কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিলে আসলেন। এই যে দেখেন, হ্যাঁ দেখেন, জেলা ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত সৈয়দ ওমর ফারুক সুজন কর্তৃক প্রদত্ত দেওয়ানি এত নম্বর মকদ্দমায় বিগত এত তারিখের রায় এবং এত তারিখের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া বাদী আপিলকারী নিম্নলিখিত হেতুবাদে আপিল মকদ্দমা দায়ের করলেন। দেখছেন, সরাসরি কিন্তু বলে নাই যে আপিল দায়ের আবেদন, বলছি যে অমুক আদালতের অমুক রায় দিছে এত তারিখে, ডিক্রি দিছে এত তারিখে, এটার বিরুদ্ধে হেতুবাদে। হেতুবাদ আবার বললেন স্যার, হেতু কি? হেতু মানে হলো কারণ। হেতু মানে কি? কারণ। অত্র আপিল মকদ্দমা দায়ের করলে। এবার আমরা চলে আসি যে বাদী আপিলকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে এখন আপনার মনের যত কথা আছে সব এই জায়গা বলেন, মাধুরী বলেন আর ঐশ্বরিয়া বলেন, যা বলেন ভালোভাবে বলবেন আর কি। এই যে দেখেন, যেহেতু জেলা ঢাকা থানা উত্তরা মডেল নাম্বার এত নম্বর সেক্টরের এত নং বাণিজ্যিক প্লটের উপর নির্মিত নর্থ টাওয়ার ভবনের 6ষ্ঠ তলায় 252 বর্গ ফুট আয়তনের 504 নং দোকান ঘরটি পজিশন খরিদ সূত্রে মালিক হইতেছেন অত্র বাদিনী। দেখছেন, মানে উনি একটা ঘরের মালিক, সেটা বোঝাচ্ছে। যেহেতু বাদী উক্ত ঘরটি ভাড়া দেওয়ার প্রস্তাব করলে বিবাদী 4 লাখ টাকা জামানত হিসেবে প্রদান করে মাসিক 20,000 টাকা ভাড়া প্রদানের শর্তে 3 বছরের জন্য ভাড়া নিছে। যেহেতু বিবাদীর সাথে ভাড়া চুক্তির মেয়াদ শেষে বাড়ি চুক্তি নবায়ন করতে চাইলে বিবাদী অস্বীকৃতি জানায়, কিন্তু দখল না ছাড়লে বিবাদী সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী উচ্ছেদের নোটিশ দেন। ভাড়া শেষ মানে মেয়াদ শেষ, কিন্তু ভাড়া দেয় নাই, বলছে যে তুমি আমার বাড়ি ছেড়ে দাও। যেহেতু বাদীর নোটিশ সত্ত্বেও বিবাদী ঘর দখলে না ছেড়ে জোরপূর্বক দখল বজায় রাখলে বাদী নিকট অত্র মামলার তায়েদাত সমান অর্থ বকেয়া হইলে বাদী উক্ত অর্থ আদায় উচ্ছেদের মামলা করলে বাদীর মামলাটি খারিজ করে। বাদী মামলা করছে যে আমি আমার দখল চাই প্লাস যে বকেয়া ছিল ওই টাকা চাই, আদালতে মামলা কি করে দিছে? খারিজ করে দিছে। এখন এই খারিজ হলো একটা ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে আপিল করছে হেতুবাদ সমূহ দেখেন। যেহেতু আপিলটা এইভাবেই লিখতে হয়, প্রথমে মামলার ঘটনাটা ব্যাখ্যা করতে হয়, তারপর হলো হেতুবাদ সমূহ, যে কেন আমি এই আপিলটা করলাম, কি কি আইনগত ভুল ত্রুটি আছে। যেহেতু বিজ্ঞ দ্বিতীয় সরকারি আদালত ঢাকা আইন ও ইকুইটি ঘটনার বিচার বিশ্লেষণ না করিয়া বাদী আপিলকারী মকদ্দমাটি খারিজ করিয়া যে ভ্রমাত্মক সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা রক্ষণীয় নয় বিধায় বাতিলযোগ্য বটে। বলছে যে এই মামলা যে উনি খারিজ করে দিয়েছে এটা বাতিলযোগ্য, যেহেতু বিজ্ঞ নিম্ন আদালত এত তারিখে রায় ডিক্রি ও ন্যায়ত হয় নাই বিধায় তা রদ ও রহিত যোগ্য। যেহেতু বিজ্ঞ নিম্ন আদালত মকদ্দমাটি রায় ডিক্রি প্রচারের সময় বিচার সুলভ মনোভাব না করিয়া ভুল সিদ্ধান্তে উপনীত হইয়া যে ডিক্রি বা রায় প্রদান করেছে উহা কি নয়? রক্ষণীয় নয়। যেহেতু বিজ্ঞ নিম্ন আদালত বা আপিলকারী পক্ষের শুনানিকালে মামলার বিষয়ে সংশ্লিষ্ট দলিলপত্র, চুক্তিপত্র, কাগজপত্র আদি পর্যালোচনা না করিয়া সম্পূর্ণ মন গড়া তর্কিত রায় প্রদান করেছেন, যাহা আইনত রদ ও রহিত যোগ্য হওয়ার যোগ্য। যেহেতু বিজ্ঞ নিম্ন আদালত মূল মকদ্দমার বিবাদে একজন স্বভাবগত ডিফল্টার হওয়া সত্ত্বেও তাহা আলোচনায় না আনিয়া ভ্রান্ত সিদ্ধান্তের উপর ভিত্তি করে যে রায় দিয়েছেন তা কি বাতিল হইতে বাধ্য। এরকম যেহেতু মন যাচাই বইলা লাস্টে দেখেন যে বাদী বা আপিলকারীর অন্যান্য হেতুবাদ সমূহ আপিল শুনানির সময় মৌখিকভাবে উপস্থাপন করা হবে। এখন আমরা চলে আসি যে সে মতে প্রার্থনা
সে মতে মাননীয় বিজ্ঞ আদালতে দয়া করিয়া ন্যায় বিচারের সাথে অত্র আপিল মকদ্দমাটি গ্রহণ করিতে, বিবাদী রেসপন্ডের উপর নোটিশ প্রদান করিতে, এত নম্বর মকদ্দমাটির নথি তলব করিতে, উভয় পক্ষে শ্রবণ করিয়া বিজ্ঞ আদালতের দেওয়ানি এত নম্বর কার্যকারিতা ডিক্রির যে কার্যকারিতা স্থগিতের আদেশ দিতে এবং অত্র আপিল মকদ্দমাটি মঞ্জুর করিয়া সুবিচার করিতে হুজুরের কি হয়, মর্জি হয়। সার্টিফিকেট মানে হচ্ছে সত্যায়নের মতো আর কি। আমি প্রত্যয়ন করিতেছি যে বাদী বা আপিলেন্ট দাখিলীয় কাগজপত্র, দলিল ও নিম্ন আদালতের রায় ও ডিক্রি পর্যালোচনা করি আপিলের মেমো প্রস্তুত করিয়াছি। উক্ত আপিলটি মঞ্জুর করার জন্য বা করার মতো যথেষ্ট পয়েন্ট বা হেতুবাদ রয়েছে। আমি অত্র আপিলের মেমোর সম্পর্কে বিজ্ঞ আদালতে শুনানি করিতে প্রস্তুত আছি। তো এই হচ্ছে আপনার আপিলের মেমো, বুঝছেন? সো আমাদের আজকেও দেওয়ানি শেষ হয়নি, আর একটা ক্লাস লাগবে, সেটা হলো আমরা আগামীকাল এই রিভিউ আর রিভিশনের মুসাবিদা দেখব এবং সেই সাথে সাথে ইনহিয়ারেন্ট পাওয়ার যে প্রশ্নটা আছে ওইটা পড়লে দেওয়ানি শেষ হয়ে যাবে। তায়েদাত লেখার সময় তো ইচ্ছা মতোই দিবেন, বাট আসল মামলার সময় তো সম্পত্তির যে মূল্য সেই মূল্য। এখন এই জায়গা আবার ইচ্ছা মতো 1 কোটি দিয়ে সিভিল জজ দিয়েন না, সিভিল জজের তো কত 15 লাখ। না আগে আসেন, আগামীকাল আসেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।